কালীগঞ্জের সবথেকে বড় সমস্যা এই মুহূর্তে আমার কাছে মনে হয়েছে যে মাদক। এবং খুবই অবাক হচ্ছি যে মাদক প্রায় মানে প্রতিটা ঘরে ঘরে, মানে প্রতিটা পরিবারে ছড়িয়ে পড়ছে এবং এটা এক ধরনের ব্যাধিতে পরিণত হয়েছে। অনেক ভালো মানুষও আসলে মাদকাসক্ত হয়ে যাচ্ছে নানানভাবে, কখনো বন্ধুর দ্বারা, কখনো আত্মীয় স্বজনের দ্বারা। সুতরাং এই মাদকের বিরুদ্ধে আমার কাছে মনে হয় দল মত নির্বিশেষে আমাদেরকে অভিযান চালাতে হবে। আমাদেরকে কঠোর হস্তে এই মাদক, এই সংকট আসলে মোকাবেলা করতে হবে। এখানে আমি ওসি সাহেবকে পাশে পেয়েছি। তাকে আমি বলবো যে আপনি প্রতিদিন আপনার দায়িত্বই থাকবে আসলে অভিযান পরিচালনা করা। আপনি নিজেও যাবেন, মানে এই মুহূর্তে আপনার মূল দায়িত্ব মাদকের বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ গ্রহণ করা। যারা মাদকাসক্ত এবং যারা যারা আসলে মাদক বিক্রি করে সবাইকে আইনের আওতায় আনতে হবে। বিশেষ করে সন্দেহভাজন, কারা কারা সন্দেহভাজন সেটা কিন্তু আসলে বিভিন্ন পাড়া মহল্লায় ওই এলাকার মানুষ কিন্তু জানে। সুতরাং গোয়েন্দা তথ্য সংগ্রহ করে মাদকের বিরুদ্ধে আপনি যথাযথ ব্যবস্থা গ্রহণ করেন। এবং এখানে ওসি মহোদয় আমাকে কয়েকদিন আগে বলছিলেন যে আসলে যদি ম্যাজিস্ট্রেট আমরা অনেক সময় অনেক রাতে ধরে আনি, তার বিরুদ্ধে যদি আসলে সাথে সাথে ব্যবস্থা নেওয়া যায়, সে বিষয়ে আপনি একটু দেখেন। আমাদের রিয়নো আপা, তার প্রতি আমার অনুরোধ থাকবে যে আমাদের রেসিডেন্ট কি আসছে? আচ্ছা, তো দ্রুত সময়ের মধ্যে আসলে এটার ব্যাপারে অনেক সময় দ্রুত পানিশমেন্ট দিতে হয়। সেটা কিভাবে কি করা যায় আপনি একটু চিন্তা করবেন। আশা করি মাদকের বিরুদ্ধে আমরা সবাই যদি একতাবদ্ধ হতে পারি তাহলে মাদক নির্মূল করা সম্ভব। মাদকের বিষয়টা গেল। দ্বিতীয়ত হলো যে এই এলাকার মানুষ শিক্ষা দীক্ষা এবং চিকিৎসা থেকেও কিন্তু অনেকটা বলা যায় পিছিয়ে আছে। তো কালীগঞ্জের যে আসলে স্বাস্থ্য কমপ্লেক্স আছে, সেই স্বাস্থ্য কমপ্লেক্সকে কিভাবে একটি উন্নত চিকিৎসা কেন্দ্র হিসেবে গড়ে তোলা যায়, এই জন্য যে কমিটি আছে, কমিটির সভাপতি তো আপনি। আচ্ছা, তো কমিটির সভাপতি এমপি সাহেব এবং আপনিও তো আছেন, এবং আরো অন্যান্য যারা আছে, আমাদের হামিদ ভাই এবং আমাদের মিনি চাচাও আছে। তো সব মিলে আমার কাছে মনে হয়েছে আচ্ছা ঠিক আছে। তো তারাও আছেন। তো আই থিঙ্ক ওই কমিটি বসে যদি তাদের জায়গা থেকে কোনো প্রস্তাবনা থাকে, ইনশাল্লাহ আমার পক্ষ থেকে সেই প্রস্তাবনা বাস্তবায়নে আমি স্বাস্থ্যমন্ত্রীর সাথে কথা বলে স্বাস্থ্য ব্যবস্থা বা স্বাস্থ্য কমপ্লেক্সের উন্নয়নে যা করার ইনশাল্লাহ আমার জায়গা থেকে আমি করব। আর আমার মনে হয় যে আরো যে সমস্যা, এই এলাকার মানুষ যে আসলে আপনার সিক্স লেন, তো এই রাস্তাটা স্থবির হয়ে আছে। এই রাস্তাটা যাতে কিভাবে আসলে কাজ করা যায় দ্রুত সময়ের মধ্যে। বিশেষ করে আমার কাছে যারা ঠিকাদারি প্রতিষ্ঠান, তাদের একজন বলছিল যে তারা দ্রুত মাটির অভাবে কাজ করতে পারছে না। তো চিত্রা নদী খনন করে যদি তাদেরকে মাটি আসলে দেওয়া যায়, তারা এই কাজটা নাকি দ্রুত করতে পারবে। তো দেখি, আমি ডিসি মহোদয়ের সাথে কথা বলবো। আপাও একটু আপনি দেখেন এটা নিয়ে আসলে কোনো পরিকল্পনা করা যায় কিনা এবং সমাধান করা যায় কিনা। তো মোটামুটি আমি মানে রাজনৈতিক বক্তব্য দিয়ে অভ্যস্ত। তো তো এখানে আমাদের আপা রয়েছে, তাকে রেখে আসলে রাজনৈতিক বিষয়ে কথা বলবো না। বাইরে আপনাদের সাথে আলোচনা করা যাবে, রাজনৈতিক বিষয়ে মন্তব্য করা যাবে। সব মিলিয়ে এই সুগার মিলটা কিন্তু কালীগঞ্জের মানুষের জন্য একটি গর্বের একটি প্রতিষ্ঠান, তাই না? কিন্তু এই সুগার মিলটা আসলে সরকারের মানে একটি অলাভজনক বলা যায় বা লোকসানের প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। আমাদের এমডি সাহেব ঠিক বললাম কিনা? মানে লাভ তো হচ্ছে না এখান থেকে, এখন লাভ হচ্ছে না। অতীতে লাভে ছিল। আচ্ছা, অতীতে লাভে ছিল, তার মানে এই প্রতিষ্ঠান এক প্রকার বার্ডেন হয়ে গেছে সরকারের জন্য। যেহেতু বেতন দেয়া লাগছে, কিন্তু সরকার লাভ পাচ্ছে না। তো এই প্রতিষ্ঠান কিভাবে লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করা যায় সেই দায়িত্ব কিন্তু আপনাকে নিতে হবে। আপনি পরিকল্পনা করেন, পরিকল্পনা বাস্তবায়নে আমার জায়গা থেকে যে ধরনের সহযোগিতা করা দরকার ইনশাল্লাহ সে ধরনের সহযোগিতা করা হবে। কিন্তু আমরা চাই আগামী 2 বছরের মধ্যে এই প্রতিষ্ঠান একটি লাভজনক প্রতিষ্ঠানে পরিণত হবে। আপনি আমরা কোন পরিকল্পনা তৈরি করছি, আপনাকে দিব আমরা। জি, সেই মাধ্যমে 2 বছর তো অনেক সময়। আই থিঙ্ক আমাদের এমডি সাহেব আছেন, কারণ এই এলাকার মানুষের কর্মসংস্থানের একটি অন্যতম জায়গা হলো এই প্রতিষ্ঠান, তাই না? তো এই প্রতিষ্ঠান যদি বরাবর মানে লোকসান হয়, সরকার কি চালাতে পারবে? মানে কত সময় চালানো যায় লস দিয়ে? সুতরাং আমি মনে করি যে এই প্রতিষ্ঠানের উন্নয়নে আপনার যথাযথ পরিকল্পনা দরকার। আই থিঙ্ক আপনি সেই পরিকল্পনা গ্রহণ করবেন।
আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বলে শেষ করব। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আসলে অনেকের আক্ষেপ আছে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো না, বিভিন্ন জায়গায় নানান ধরনের, কোথাও শিশু নির্যাতন, ধর্ষণ, কোথাও বা কোনো মাদ্রাসায় বলাৎকারের ঘটনাও ঘটছে। এটা অত্যন্ত দুঃখজনক। আমাদের এই সমাজের মানুষ যদি মানসিকভাবে এতটা অসুস্থ হয়, সেটি খুবই দুঃখজনক। এই ক্ষেত্রে আমি মনে করি যে সামাজিক ক্যাম্পেইন খুবই গুরুত্বপূর্ণ। সাংবাদিক ভাইরা, আপনারা এর আগে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। আমরা দেখেছি যে যেখানে এই ধরনের নির্যাতন নিপীড়নের ঘটনা ঘটেছে, কালীগঞ্জে কয়েকটা ঘটনা ঘটেছে মাস 2-3 মধ্যে, আপনারা সেখানে ছুটে গিয়েছেন এবং সংবাদ পরিবেশন করেছেন, যে কারণে কিন্তু প্রশাসন তারা কিন্তু দ্রুত ব্যবস্থা নিতে পেরেছে এবং সরকারের দৃষ্টি আকর্ষণ হয়েছে। তো আমি কালীগঞ্জের মানুষের প্রতি যে অনুরোধটা রাখতে চাই যে এই ধরনের শিশু নির্যাতন বা শিশু ধর্ষণ বা বলাৎকার যেটি হোক না কেন, যারা এই ধরনের ঘটনা ঘটাবে তাদেরকে সামাজিকভাবে যেমনিভাবে বর্জন করতে হবে এবং পাশাপাশি সামাজিক বিচার না করে বরং তাকে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে সোপর্দ করতে হবে। অনেক ধর্ষণের বিচার কিন্তু সামাজিকভাবে মিটমাট করা হয়, হয় না? কিন্তু এইটা তো অন্যায়, এটা তো অপরাধ। আমাদের আইন রয়েছে, আদালত রয়েছে, বিচার হবে সেখানে। অনেক সময় মাতব্বর বিচার করে দেয়, আমি ছোটবেলায় দেখেছি, এখনো বিভিন্ন জায়গায় হচ্ছে। এমনকি অনেক জায়গায় আপনার আমরা লক্ষ্য করি যে একজন নারী ধর্ষণের অভিযোগ এনেছে, সেই নারীর সাথে ওই পুরুষের সামাজিকভাবে বিচার করে বিয়ে দিয়ে দেয়। তো এই বিয়েটা কেমন হয়ে গেল না? এটা কি আসলে সামাজিকভাবে গ্রহণযোগ্য বা আইনসিদ্ধ? মোটেও না। তো এই সংকটগুলো রয়েছে। আমার কাছে মনে হয় যে ইনশাল্লাহ, যেহেতু এতদিন আসলে আমাদের বিএনপির নেতৃবৃন্দ এখানে আছে, দায়িত্বপ্রাপ্ত কেউই ছিল না, তো মাননীয় প্রধানমন্ত্রী যেহেতু আমাকে দায়িত্ব দিয়েছেন, আমি ঝিনাইদহ 4 আসনে যেহেতু নির্বাচন করেছি, এখানকার উন্নয়ন বলা যায় আমার অনেকটা দায়িত্বের মধ্যেই পড়ে। পাশাপাশি আমার দায়িত্ব তো সারা দেশে মানে রাজনীতিকে প্রসিদ্ধ করা এবং গঠনমূলক, প্রতিযোগিতামূলক বা আপনার সুন্দর রাজনীতি প্রতিষ্ঠার জন্য কাজ করা এবং সরকারের বিরুদ্ধে যে চক্রান্ত বা ষড়যন্ত্রগুলো হচ্ছে সেগুলো মোকাবেলা করা, অর্থাৎ আমার খুবই কঠিন দায়িত্ব। তো এই দায়িত্বের মধ্যেও ইনশাল্লাহ, যেহেতু আমি এখানে নির্বাচন করেছি, এই এলাকার মানুষ আমাকে ভোট দিয়েছে, হয়তো আমি পাশ করতে পারিনি, কিন্তু ভোট তো অনেক দিয়েছে। নানান চক্রান্ত ষড়যন্ত্র ছিল, একজন বিদ্রোহী প্রার্থী ছিল, তারপরেও এই এলাকার মানুষ আমাকে ভালোবেসে অনেক ভোট দিয়েছে। আমি তাদের প্রতি দায়বদ্ধ। এই দায়বদ্ধতার জায়গা থেকে ইনশাল্লাহ আমি এতটুকু বলতে পারি, যে এলাকায় একজন বিএনপির প্রার্থী আছে, আর এইখানে যেহেতু দুঃখিত প্রতিনিধি আছে, এমপি নির্বাচিত হয়েছে, আর এইখানে যেহেতু আসলে আমাদের বিএনপির এমপি বা প্রতিনিধি কেউ নাই, এখন তো আমাকে পরবর্তী দায়িত্ব দেওয়া হয়েছে, রাজনৈতিক দায়িত্ব। তো সেই জায়গায় আমি এতটুকু বলতে পারি, অন্য এলাকায় যেখানে আসলে বিএনপির এমপি আছে, সেই এমপি তার এলাকার যে পরিমাণ উন্নয়ন করবে তার থেকে কম উন্নয়ন কালীগঞ্জে হবে না। যেহেতু আমার সুযোগ আছে, সক্ষমতা আছে, ইনশাল্লাহ উন্নয়ন বেশি হবে। এবং এই জন্য আমি আপনাকে বলেছি যে আপনার সহযোগিতা প্রয়োজন, কোথায় কি উন্নয়ন আপনি আমাকে পরিকল্পনা দেন, সেই অনুযায়ী, যেহেতু এটা প্রাইম মিনিস্টার দপ্তর থেকে তো পাস হয়, আর আমি তো সেখানেই কাজ করি, সুতরাং আমার জায়গা থেকে উন্নয়ন করার যথেষ্ট সুযোগ আছে। আমি এতটুকু বলতে চাই যে আসলে বিএনপি ক্ষমতায় রয়েছে এবং বিএনপি জনগণের কল্যাণে কাজ করবে, বিএনপি উন্নয়ন করবে। এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, তার যে চাল চলন, কথাবার্তা, তার যে আন্তরিকতা, তার যে মূল্যবোধ, মানুষকে সম্মান দেওয়ার যে চেতনা, অর্থাৎ আমার কাছে মনে হয় যে একজন মানে মানুষের মধ্যে যে ধরনের গুণ থাকা দরকার, তার সামগ্রিক সকল গুণই তার মধ্যে রয়েছে। এখনো পর্যন্ত সমালোচনা করার কোনো কিছু আসলে আমি লক্ষ্য করি নাই। আমাদের অপোজিশনে যারা আছে তারা কেউ কেউ সমালোচনা করছে, কিন্তু সেই সমালোচনার বিষয়বস্তু খুবই তুচ্ছ। যেমন জুলাই জাতীয় সনদ নিয়ে তারা সমালোচনা করছে। এখন জুলাই জাতীয় সনদ তো আসলে মীমাংসিত ইস্যু। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বারবার বলছেন যে স্বাক্ষরিত জুলাই জাতীয় সনদ আমাদের সরকার বাস্তবায়ন করবে এবং অন্তর্বর্তীকালীন সরকারের সময় যে জাতীয় ঐক্যমত্য কমিশন গঠিত হয়, সেখানে কিন্তু নোট অফ ডিসেন্ট দেওয়া গেছে এবং ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি নিজেই বলেছিলেন যে আপনাদের কার কতটুকু সংস্কারের ব্যাপারে ঐক্যমত আছে আর কতটুকু ভিন্ন মত আছে সব ওয়েবসাইটে দিয়ে দেবো, তাই না? 9 মাস আলোচনা হয়েছে এবং সেই আলোচনার ভিত্তিতে আমরা জাতীয় সংসদ ভবনে অধিকাংশ দল সেখানে স্বাক্ষর করেছে, শুধুমাত্র এনসিপি করে নাই, জামাত ইসলাম করেছিল। তার মানে কি,
তার মানে স্বাক্ষরিত জুলাই জাতীয় সনদের উপর সবার আস্থা আছে। আর সেই স্বাক্ষরিত জুলাই জাতীয় সনদ তো বিএনপি বাস্তবায়ন করবে। বিএনপির নির্বাচনী ইশতেহারে এটি স্পষ্টভাবে উল্লেখ করা আছে, জনগণ যদি আমাদেরকে ভোট দিয়ে নির্বাচিত করে সেক্ষেত্রে স্বাক্ষরিত জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন করা হবে। তার মানে কি, নির্বাচনের আগে বিএনপি যা বলেছিল, নির্বাচনের পরেও বিএনপির পক্ষ থেকে একই কথা বলা হচ্ছে। তো সেক্ষেত্রে আমাদের অপোজিশনে যারা আছে তারা যে জুলাই জাতীয় সনদ নিয়ে এক ধরনের মানে বলা যায় রাজনীতি করছে বা মানুষকে বিভ্রান্ত করছে, তো এই বিভ্রান্ত কি আসলে মানুষ হচ্ছে? কারণ মানুষ তো নির্বাচনের আগে দেখেছে যে বিএনপি সংগ্রামী মহাসচিব, বিএনপির মাননীয় চেয়ারম্যান যে কথা বলেছিল তারা তো এখনো একই কথা বলছে, যে কারণে তাদের আন্দোলনে খুব বেশি মানুষের অংশগ্রহণ আছে এটি আমি লক্ষ্য করছি না, বরং জনগণ সরকারকে সমর্থন দিচ্ছে, জনগণ সরকারকে বাহবা দিচ্ছে। হ্যাঁ, জ্বালানি সংকট হয়েছিল, সেটা সমাধানও হয়েছিল, কিন্তু সংকটের জন্য তো আর বিএনপি দায়ী না। এটা মধ্যপ্রাচ্যে যুদ্ধ হচ্ছিল, সেই সংকট কিছুটা মোকাবেলা করে গেছে না, এখনো হয়তো পুরোপুরি যায়নি, বাট আস্তে আস্তে সম্ভব হবে। যদি যুদ্ধ বন্ধ হয়ে যায় পুরোটাই সম্ভব হবে, এর জন্য তো বিএনপি সরকার দায়ী না। দ্বিতীয়ত হলো যে গ্যাসের যে সংকট, গ্যাস নিয়ে আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় গতকাল বক্তব্য রেখেছেন যে টার্মিনাল ক্ষতিগ্রস্ত হয়েছিল সেটার আংশিক মেরামত করা গেছে এবং আপনার জাতীয় গ্রিডে আস্তে আস্তে কিন্তু গ্যাস যুক্ত হচ্ছে, একটু সময় লাগবে। আমি মানুষকে বলবো যে সরকার যে সময় দায়িত্ব নিয়েছে, দেশ এক প্রকার ধ্বংস হয়ে গিয়েছিল, সেই ধ্বংস হয়ে যাওয়া একটি রাষ্ট্রকে নতুনভাবে ঢেলে সাজানো, মেরামত করা, এটা কিন্তু খুবই কঠিন। এবং আমার কাছে মনে হয় যে একটি কঠিন সময় আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দায়িত্ব গ্রহণ করেছেন। আমার দৃঢ় বিশ্বাস তিনি যেভাবে 16 বছর ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ের নেতৃত্ব দিয়েছেন, জামাতের বর্তমান আমির এবং আমাদের বিরোধী দলীয় নেতা, তিনি কিন্তু সম্ভবত 2024 বা 23 সালে সেই প্রোগ্রামে আমিও ছিলাম, 12 দলীয় জোটের প্রোগ্রামে তিনি বলেছিলেন যে সুদূর লন্ডনে বসে আমাদের সকলের নেতা জনাব তারেক রহমান তিনি এদেশের আন্দোলন সংগ্রামকে নেতৃত্ব দিচ্ছেন। তার মানে কি? তার মানে বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী যুগপৎ আন্দোলন বলেন আর ফ্যাসিবাদ বিরোধী লড়াই বলেন আর গণ অভ্যুত্থান বলেন, সেই জায়গায় একজন রাজনৈতিক দায়িত্বশীল নেতৃত্ব হিসেবে যথাযথ ভূমিকা পালন করেছেন। এবং এটি নিয়ে জামাত ইসলাম অতীতে স্বীকৃতিও দিয়েছে, প্রশংসা করেছে, কিন্তু এখন তারা এক ধরনের হীনমন্যতায় ভুগছে, যেহেতু বিরোধী দল হয়েছে। আর বিরোধী দল হয়ে সরকারি দলের প্রশংসা করলে মানুষ তো আসলে ওই দলকে ওইভাবে বিরোধী দল মনে করে না, যে কারণে আমার খুবই খারাপ লেগেছে যে এক ধরনের মব করা হয়েছে সচিবালয়ে। গতকাল বিরোধী দল সচিবালয়ে এক ধরনের মব করেছে, এবং এর আগে আরেকটি রাষ্ট্রীয় অনুষ্ঠান 5 আগস্ট, সেই অনুষ্ঠানে আমিও উপস্থিত ছিলাম এবং অনেক বিদেশি কূটনীতিক তারাও উপস্থিত ছিল। সেই অনুষ্ঠানও কিন্তু আমাদের বিরোধী দল মব করেছে। অর্থাৎ রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বা রাষ্ট্রীয় অনুষ্ঠান বানচাল করার জন্য আমাদের বিরোধী দল যদি মব করে, তাহলে সেই রাষ্ট্র কি এগিয়ে যেতে পারে? আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বিশ্বাস করেন যে রাষ্ট্রকে যদি এগিয়ে নিতে হয়, উন্নত করতে হয়, সরকারি দল এবং বিরোধী দল একসাথে কাজ করতে হবে। রাষ্ট্র পুনর্গঠনে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর যে স্বপ্ন, এই পুনর্গঠনের স্বপ্ন বাস্তবায়নে শুধুমাত্র বিএনপি কাজ করলে কি হবে? আমাদের অপোজিশনে যারা আছে তাদেরকেও কাজ করতে হবে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ইতিমধ্যে বলেছেন যে আপনি ছাড়া আমি না, আমি ছাড়া আপনি না, আমরা একে অপরের পরিপূরক। তার মানে কি, এই রাষ্ট্র পুনর্গঠনে সরকারি দল, বিরোধী দল, আমাদের সবাইকে একসাথে কাজ করতে হবে। আমাদের এখানকার এমপি মহোদয়, তার সাথে এখানে সৌজন্যতা বিনিময় হয়েছে, তিনিও কথা বলেছেন, তিনি একটি বিষয়ে একমত যে হ্যাঁ, জনগণের কল্যাণে আমাদের সবাইকে একসাথে কাজ করতে হবে। তাহলে আমার প্রশ্ন হলো যে জামাত ইসলাম কেন রাষ্ট্র পুনর্গঠনে বিএনপিকে সহযোগিতা না করে বরং মব সৃষ্টি করছে? আমি স্পষ্টভাবে বলতে চাই, সরকারের বিরুদ্ধে যে কোনো চক্রান্ত, ষড়যন্ত্র, সেটিকে আমরা মোকাবেলা করতে ইনশাল্লাহ সক্ষম। এর আগে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে যে ধরনের একটি মানে ভুয়া আন্দোলন সৃষ্টি করা হয়েছিল, সেই আন্দোলন কি বন্ধ করা গেছে না? তো আপনারা যে ধরনের ভুয়া ন্যারেটিভ দাঁড় করাবেন, আমরা জনগণকে সক্ষম হবে ইনশাল্লাহ সঠিক তথ্য এবং উপপাদ্যের মাধ্যমে আপনাদের ওই মিথ্যাচার সম্পর্কে জবাব দিতে। ইতিমধ্যে কিন্তু মানুষ নিন্দা করছে যে যারা ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখে, যে দলের সাংগঠনিক সক্ষমতা আছে বা বাংলাদেশের প্রধান বিরোধী দল, তারা কোনোভাবে আসলে এইভাবে সচিবালয় ঘেরাও করতে পারে না, সচিবালয় মব করতে পারে না। মানুষ সমালোচনা করছে না, সাংবাদিক ভাইরা করছে কিনা, যে আপনি সরকারের কাছে আপনার দাবি জানান, কথা বলেন। আর এই সরকার তো আপনারই সরকার, গণ অভ্যুত্থানের সরকার। গণ অভ্যুত্থানের সরকার কি জামাতের সরকার না?
আমাদের অপোজিশনে যারা আছে তাদের সরকার না, সবারই সরকার। সুতরাং এই সরকার যদি সফল না হয় তাহলে আপনি কি সফল হবেন? আপনিও তো ব্যর্থ হবেন। ইতিমধ্যে শেখ হাসিনা, স্বৈরাচার শেখ হাসিনা ভারতে বসে যে আস্ফালন দেখেন না আপনারা, সে বলছে ডিসেম্বরে দেশে আসবে। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কথা আমার খুব ভালো লেগেছে। তিনি কি বলছেন যে আসলে কি শেখ হাসিনা কথা বলছে, আসলে কি শেখ হাসিনা বক্তব্য দিয়েছে? এ বিষয়ে আমি বলি, দেখেন, মানুষের মনে প্রশ্ন যে ভারতে যে প্রেস ব্রিফিংটা হলো সেখানে সরাসরি শেখ হাসিনা বক্তব্য দেওয়ার কথা ছিল। যেহেতু শেখ হাসিনা আসে নাই, সুতরাং যে অডিও বক্তব্য সেখানে দেখানো হয়েছে এটা কি আসলে শেখ হাসিনার বক্তব্য নাকি এআই বক্তব্য? এআই ভিডিও নিয়ে মানে অনেকে প্রশ্ন তুলছে না, এটা কি আসলে তার কণ্ঠ নাকি এআই কণ্ঠ? আমার প্রশ্ন হলো, শেখ হাসিনা কি বেঁচে আছে নাকি মারা গেছে? যদি বেঁচে থাকে তাহলে ডিসেম্বর মাসে সে বাংলাদেশে ফিরুক, আমরা তাকে বরণ করে নিতে প্রস্তুত আছি ফাঁসির কাস্টে ঝুলানোর জন্য। কারণ যে গণহত্যা চালিয়েছে এই গণহত্যার মাপ তো ভাই হইতে পারে না, ক্ষমা চাইলে মাপ হয় না। তারপরে যদি অনুতপ্ত বোধের জায়গাটা থাকতো, তাই না? সেখানে সজীবদের জয়, তার কোনো অনুতপ্ত বোধ আছে? সেখানে আরো আওয়ামী লীগের অন্যান্য যারা নেতৃবৃন্দ বক্তব্য রেখেছে, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, কোনো অনুতপ্ত বোধ আছে? কিচ্ছু নাই তো। সুতরাং এদেশের জনগণ কেন আওয়ামী লীগকে ক্ষমা করবে? এই যে আওয়ামী লীগের আস্ফালন, আমি আমাদের অপোজিশনকে বলবো যে আওয়ামী লীগ যাতে এই আস্ফালন না করতে পারে এই জন্য আপনাদের সহনশীল হতে হবে। আপনারা যে সময় হটকারী হচ্ছেন, প্রতিনিয়ত গণ অভ্যুত্থানের কথা বলছেন, একদিনে পতন ঘটিয়ে দিবেন, নানান কথাবার্তা বলছেন না সরকারের, তো এই সুযোগটা নিয়ে মূলত আওয়ামী লীগ তারা ভাবছে যে এরা তো লাগালাগি করতেছে নিজেরা নিজেরা, সুতরাং মাঝখান দিয়ে যদি আমরা ঢুকে যেতে পারি তাহলে তো একটি বিশৃঙ্খলা সৃষ্টি হবে। তো আমার সর্বশেষ কথা হলো যে সরকারকে নিয়ে যে ধরনের বিশৃঙ্খলা, ষড়যন্ত্র বা মিথ্যাচার করা হোক না কেন, ইনশাল্লাহ সেটা সরকারি দল আমরা জবাব দিতে সক্ষম। আজকে সাংবাদিক ভাইয়েরা আপনারা এখানে এসেছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। সর্বশেষ কথা হলো যে কালীগঞ্জের উন্নয়নে আমাদের সবাইকে একসাথে কাজ করতে হবে, মাদকের বিরুদ্ধে আমাদের যুদ্ধে যেতে হবে, এবং এর পাশাপাশি মাদকের বিরুদ্ধে আমাদের যুদ্ধ ঘোষণা করতে হবে। এর পাশাপাশি আমাদের কালীগঞ্জে যাতে জ্যামজট না হয় সেই লক্ষ্যে কাজ করতে হবে। সুগার মিলের উন্নয়ন নিয়ে আমি কথা বলেছি, আমি এমডি মহোদয়কে বলেছি যে 2 বছরের মধ্যে আপনি প্ল্যান নেন যাতে করে এটা লাভজনক প্রতিষ্ঠানে পরিণত হয়। এবং সর্বশেষ কথা হলো যে আমাদের এখানকার রাজনীতি যাতে অসহনশীল না হয়, কেউ কারোর গায়ে হাত দেওয়া, হ্যাঁ, রাস্তাঘাটে কাউকে মানে গায়ে হাত তোলা, এইটা নেক্সট আর আমি শুনতে চাই না। এখানে আমাদের হামিদুল ইসলাম হামিদ ভাই আছেন, এখানে আমাদের তবিবুর রহমান মিনি ভাই আছেন, আমাদের শামসুল ভাই আছেন, আমাদের ভিপি ইসরাইল ভাই পিছনে আছেন, তারা এলাকার সিনিয়র নেতৃত্ব। তাদের প্রতি আমার যে আহ্বান থাকবে, কালীগঞ্জের মাটিতে যাতে রাজনৈতিকভাবে কোনো বিরোধ আমরা না দেখি। আমাদের বিএনপি যারা আসলে বিদ্রোহী হয়েছিলেন তাদের প্রতি আমার আহ্বান থাকবে যে বিএনপিকে সুসংগঠিত করা, যেহেতু বিএনপি এই মুহূর্তে রাষ্ট্রীয় দায়িত্ব রয়েছে, সরকারের রয়েছে, বিএনপিকে সুসংগঠিত করা কিন্তু আপনাদেরও দায়িত্ব। বিএনপির নাম ভাঙিয়ে যাতে কেউ অন্যায় করতে না পারে, অপরাধ না করতে পারে, চাঁদাবাজি না করতে পারে, দুর্নীতি না করতে পারে, সরকারি কর্মকর্তাদের সাথে দৌরাত্ম না দেখাতে পারে, সে বিষয়ে কিন্তু আপনাদেরও খেয়াল রাখতে হবে। আমি 4 জনের নাম বলেছি, আপনারা এই বিষয়গুলো খেয়াল রাখবেন। আমরা চাই যেহেতু বিএনপি সরকারে রয়েছে, বিএনপির নেতৃবৃন্দকে পরিশুদ্ধ হয়ে রাজনীতি করতে হবে, বিএনপির নেতৃবৃন্দকে জনগণের কল্যাণে রাজনীতি করতে হবে, সরকারে থাকলে দায়িত্বশীল হতে হয়, এবং আমি সবাইকে দায়িত্বশীল হওয়ার আহ্বান জানাচ্ছি।